মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না, আইনে সংশোধন অনুমোদন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবুর খালাসের রায় আপিল বিভাগে বহাল। বাংলাদেশে টেকসই সংস্কার ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়, মন্তব্য টিআই প্রধানের। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশকে দুদকের চিঠি। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। কেউ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3য় সংশোধনী অধ্যাদেশে নতুন বিধান যুক্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন একটি ধারা সংযোজনের সিদ্ধান্ত হয়। নতুন সংযোজন অনুযায়ী কোনো নেতার বিরুদ্ধে এই আইনের অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে অভিযুক্ত ব্যক্তি সংসদ বা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি সরকারি কিংবা বেসরকারি চাকরিতেও তিনি অযোগ্য হবেন। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এছাড়া বৈঠকে জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা অনুমোদন পায় উপদেষ্টা পরিষদের বৈঠকে। ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে, যেমন ফাইবার টাওয়ার করতে পারবে, টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে। এখানে ব্যবসায়ীদের টোটাল অপারেটরের সংখ্যা বেড়ে যাবে দুইটা ক্ষেত্রেই। তাহলে সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হয়। আমাদের যে সেবা মান সংক্রান্ত যে আমরা নীতিমালাটা করেছি সেটা যোগসাজশে আমি মনে করি যে নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবে। ইন্টারনেটের দাম কমাতে স্টারলিংককে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ সব আসামিকে দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ আজ কিছু পর্যবেক্ষণ সহ এই রায় ঘোষণা করেন। একই সাথে কারাগারে থাকা আসামিদের দ্রুত মুক্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় 24 জন নিহত হন। সেই মামলায় 19 জনকে ফাঁসি এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। চলতি বছরের 12 জানুয়ারি সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে রায় দেয় আপিল বিভাগ। জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। বিএনপির আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের ফাঁসানো হয়েছিল। আপিল বিভাগের রায়ে তা প্রমাণ হলো। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ, এমনটাই জানালেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া। 164 যেটা করা হয়েছিল এটাতে কিন্তু মানে ভলান্টারি ছিল না, তাকে অনেক টর্চারিং করার পরে করা হয়েছিল। এটাও তারা বিশ্বাস করছে যে এটা ঠিক করেনি। আমরা সিদ্ধান্ত পরে নিব যে আমরা রিভিউতে যাব কিনা। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, দ্বিতীয় দফায় যে প্রক্রিয়ায় মুফতি হান্নানের জবানবন্দি নেওয়া হয়েছিল তা আইনসিদ্ধ হয়নি। একই সাথে এই মামলা পুনঃতদন্ত করতে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিল
তাও বাতিল করেছে আপিল বিভাগ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রতি বছর দেশ থেকে প্রায় 16 বিলিয়ন অর্থ বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। বিপুল পরিমাণ এই অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সহযোগিতা করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সংস্থাটির চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেন, অর্থ ফেরত আনতে বৈশ্বিক চাপ অব্যাহত রাখবে তারা। কথা বলেন দেশের চলমান পরিস্থিতি নিয়েও। দুর্নীতি ঠেকাতে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার পক্ষে মত দেন দুর্নীতি বিরোধী সংস্থাটির প্রধান। নাজিবুর রহমানের রিপোর্ট। 3 দিনের সফরে ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। সফরের শেষ দিন রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। জানান, বিগত সরকারের আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন অর্থ পাচার হয়। $16 billion a year were stolen. বাংলাদেশ থেকে প্রতি বছর 16 বিলিয়ন অর্থ বিভিন্ন দেশে পাচার হয়। বাস্তব চিত্র এর চেয়ে অনেক বেশি। এই অর্থ পাচার সবচেয়ে বেশি হয়েছে বিগত 15 বছরে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে, আলোচনার মাধ্যমে সেসব অর্থ ফেরত আনতে আমরা সাহায্য করতে চাই। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনা নিয়েও উদ্বেগ জানান ফ্রাঁসোয়া। দুর্নীতি প্রতিরোধে টেকসই সংস্কারের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির নামে দুর্নীতির অভিযোগ আমার নজরে এসেছে, তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করছি না। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পুরোপুরি বন্ধ না হলেও 5 আগস্ট পরবর্তী সময়ে অর্থ পাচার রোধে বেশ কিছু প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে। ব্যাংকিং সেক্টরটা ছিল একটা, ফাইন্যান্সিয়াল সেক্টর ছিল অর্থ পাচারের একটা অন্যতম মাধ্যম, সেটা আপনারা জানেন। সেখানে কিছু সংস্কার হয়েছে। যে অ্যাক্টররা সেখানে জড়িত ছিল তারা অনেকেই বিভিন্নভাবে হয় দেশের বাইরে অথবা বিচারের মুখোমুখি আছে। তাদের সেই ভূমিকাটাও এখন নেই বললে চলে, যদিও নতুন অ্যাক্টরের জন্ম হয় না, সেটা আমরা বলতে পারবো না। বিগত সরকারের আমলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ বলেও মত দেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন সাংবাদিক ও ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে পারস্পরিক আস্থার সংকট আছে বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সাথে নির্বাচনকালীন নীতিমালা নিয়ে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। অপর কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, সাংবাদিকরা যেন সুষ্ঠুভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেটি নির্বাচন কমিশন সর্বতোভাবে চায়। পুরো নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি। কমিশনার তাহমিদা আহমেদ কিছু উদাহরণ তুলে ধরে বলেন, সাংবাদিকদের কিছু নেতিবাচক এবং অসত্য তথ্যের কারণে জনগণ বিভ্রান্ত হয়। সাংবাদিকদের জন্য যে খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটি নির্বাচন কমিশন যাচাই বাছাই করে দেখবে বলেও জানান এই কমিশনার। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আছি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। যে নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো আজকে কি বলে যে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। আজকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উপস্থিত নেই। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা বিষয় চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পুলিশের কাছে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। তিনি বলেন, পুলিশ সদর দফতরে এই চিঠি দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। অপরাধীদের বিরুদ্ধে প্লট দুর্নীতি সংক্রান্ত মামলা থাকায় এই আবেদন করা হয়। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদক কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য থাকায় অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে নিষেধাজ্ঞার আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে GM কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে
প্লট জালিয়াতির 6টি মামলা হয়েছিল। সেই মামলায় শেখ হাসিনা এবং সজীব আহমেদ ওয়াজেদ তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নীতি দমন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শক এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। শেষ সময়ে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। অভিনব সব কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। পরিবর্তনের প্রতিশ্রুতির পাশাপাশি চলছে অভিযোগ পাল্টা অভিযোগের প্রতিযোগিতাও। নূর হোসেনের রিপোর্ট। লিফলেট ও ইশতেহার হাতে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। গবেষণা বরাদ্দ বৃদ্ধি, আবাসন সংকট সমাধান সহ বিশ্ববিদ্যালয়ের আমূল পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই। দলীয়করণের যে একটি চিন্তা ভাবনা আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীরা দেখেছে, যে একটি ট্রমা দেখেছে, তারা সে জায়গা থেকে বের হয়ে আসবে। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য যে ধরনের আবাসন ব্যবস্থা, যে ধরনের খাবার ব্যবস্থা, নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ইশতেহার যদি মোটা থাকে বলি। তবে এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা ও আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিভিন্ন প্যানেলের। জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি, সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। নির্বাচন কমিশনের প্রার্থী হিসেবে আমাদেরকে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন ছিল সেটা দিতে পরিপূর্ণভাবে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই জিনিসগুলো আমরা গতকালকে জানিয়ে আসছি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এখন থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলে বহিরাগত নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এক্সপেল ডুয়াল অ্যাকশন এয়ারসোলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। সবশেষ 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 363 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী সবচেয়ে বেশি বরিশাল বিভাগে 88 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 50 জন, খুলনা বিভাগে 16 জন, রাজশাহী বিভাগে 16, ময়মনসিংহ বিভাগে 10 জন, ঢাকা বিভাগে 70 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 56 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 56 জন এবং সিলেট বিভাগে 1 জন। এবছরে 4 সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 33,309 জন। চলতি বছরে এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 130 জনের। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভুটান থেকে আমদানিকৃত পাথর সহ বিভিন্ন পণ্য সরাসরি বুড়িমারি স্থলবন্দরে পাঠানো সহ বিভিন্ন বিষয় নিয়ে লালমনিরহাটে বাংলাদেশ ভুটানের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে প্রায় 2 ঘণ্টা ব্যাপী সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রায়ান আশওয়ারি, অপরদিকে ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ফুড সেলিং রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কার্মা গিলেটসন। সভায় ভুটান থেকে আমদানিকৃত প্রতি টন পাথরের মূল্য কমিয়ে $14 নির্ধারণ, দেশটির জয়গা স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা ইস্যুর দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। মোট 215 ভোটের মাঝে 188 জন ভোট দিয়েছেন, যেখানে 154টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান 34টি ভোট। কোয়াবের নির্বাচনের পদ সংখ্যা 11টি, এর মধ্যে 10 পদেই একক প্রার্থী থাকায়
ভোটের প্রয়োজন পড়েনি। কেবল সভাপতি পদের লড়াই হয়েছে এদিন, তবে সভাপতি পদেও নির্বাচন হতো না। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এই পদে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে স্রেফ অটো পাস তকমা সরাতে। বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় নির্বাচন শুরু হয়। ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার সশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না, আইনে সংশোধন অনুমোদন। ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর খালাসের রায় আপিল বিভাগে বহাল। বাংলাদেশে টেকসই সংস্কার ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়, মন্তব্য টিআই প্রধানের। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশকে দুদকের চিঠি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।